একদিকে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে চীন প্রতিবেশী টানাপোড়েন। এসব মিলে এশিয়ায় নতুন প্রতিযোগিতার মঞ্চ তৈরি হয়েছে। এখানে ভারত এখন খানিকটা একা। কিন্তু এশিয়ার ভূ রাজনীতির সাম্প্রতিক পরিবর্তনের একটি অপ্রত্যাশিত দিক হল ভারতের পুনরায় কেন্দ্রীয় ভূমিকায় ফেরা। ঔপনিবেশিক আমলে ব্রিটিশ ভারত এই অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় মুখ্য ভূমিকা রেখেছিল। দুটি বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন সংঘাতে সক্রিয় অংশগ্রহণ করেছিল। কিন্তু স্বাধীনতার পর ভারত সচেতনভাবে সেই ভূমিকাটি থেকে সরে যায়। শীতল যুদ্ধকালে তারা নিরপেক্ষতা ও ব্লক রাজনীতির বিরোধিতার নামে পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক সীমিত করে, সমাজতান্ত্রিক নীতিতে ঝুঁকে পড়ে। এর ফলে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব ক্রমশ কমতে থাকে। কিন্তু তারা বারবার উপনিবেশ পরবর্তী সংহতির ওপর জোর দিয়েছে। ভারত প্রতিনিয়তই এশিয়ায় তাদের ক্ষমতার ভারসাম্য ধরে রাখার চেষ্টায় আছে, এবং এতে দেশটি সফল হবে কিনা ফরেন পলিসির প্রতিবেদনের আলোকে তাই জানাবো আপনাদের। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। শীতল যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ভারত ধীরে ধীরে পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসে। 90-এর দশকে মুক্তবাজার অর্থনীতিতে প্রবৃদ্ধি দ্রুত বাড়তে থাকে। 2020-এর দশকের শেষে ভারত জাপানকে ছাড়িয়ে এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবার পথে। একই সঙ্গে প্রতিরক্ষা খাতেও ব্যয় বাড়িয়েছে। 2024 সালে ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সামরিক ব্যয়কারী ও তৃতীয় বৃহত্তম সেনাবাহিনীর মালিক হয়। প্রযুক্তি খাতেও বিশেষ অগ্রগতি হয়েছে, বিশেষ করে ডিজিটাল ও উদীয়মান প্রযুক্তিতে। ফলে ভারতের সমগ্র জাতীয় শক্তি আবার উত্থানের পথে আছে। তবে শুধু শক্তি অর্জন করলেই কোনো দেশ মহাশক্তি হয় না। জাপান ও জার্মানির মতো দেশগুলো অর্থনৈতিক সামর্থ্য থাকলেও শান্তিবাদী অভ্যন্তরীণ রাজনীতি ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে নির্ভরতার কারণে সীমাবদ্ধ থেকেছে। কিন্তু ভারত চীনের মতো বৈশ্বিক শক্তি হওয়ার উচ্চাশা রাখে। এজন্যই তারা পুরনো নিরপেক্ষতার নীতি ছেড়ে কৌশলগত নতুন পথ খুঁজছে। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি ভারতকে ইন্দো প্যাসিফিকের শক্তির ভারসাম্যে কেন্দ্রীয় খেলোয়াড়ে পরিণত করছে। চীনের দ্রুত উত্থান এই প্রেক্ষাপটকে আরও জটিল করেছে। শক্তিশালী অর্থনীতি ও সামরিক ক্ষমতার ওপর ভর করে চীন এখন এশিয়ার নেতৃত্ব দাবি করছে। কিন্তু এই স্বাভাবিক নেতৃত্ব ধারণা যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বন্দ্ব তৈরি করছে। ফলে একদিকে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা এবং অন্যদিকে চীন প্রতিবেশী টানাপোড়েন মিলে এশিয়ায় নতুন প্রতিযোগিতার মঞ্চ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন এই সমীকরণকে আরও প্রভাবিত করছে। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্পই মহাশক্তির প্রতিদ্বন্দ্বিতা ধারণা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং কোয়াড পুনর্জাগরণ শুরু করেন। জো বাইডেন সেই নীতি বহুলাংশে বজায় রাখলেও উত্তেজনা নিয়ন্ত্রণে গুরুত্ব দেন। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেরা আবারও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র কতটা ধারাবাহিকভাবে এশিয়ায় থাকবে। তিনি শুধু চীন নয়, মিত্র দেশগুলোর উপরও শুল্ক চাপিয়েছেন এবং জোটভিত্তিক সহযোগিতার বদলে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। এর ফলে এশিয়ার মিত্ররা যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারাচ্ছে এবং সম্ভাব্য মার্কিন পশ্চাৎপদসারণ তাদের অস্থির করছে। ভারতের নতুন ভূমিকাটি সবচেয়ে স্পষ্ট চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের ভেতর দিয়ে বোঝা যায়। একসময় দিল্লি ও বেইজিং যৌথভাবে পোস্ট ওয়েস্টার্ন ব্যবস্থা গড়ার কথা ভেবেছিল। কিন্তু সীমান্ত সংঘর্ষ, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তার, ভারত মহাসাগরে বেইজিংয়ের উপস্থিতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের প্রবেশাধিকার নিয়ে চীনের বিরোধিতা সবকিছুই এই সম্পর্ককে শত্রুতায় রূপ দিয়েছে। বিশেষ করে 2017 ও 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত ক্রমে চীনের ভারসাম্য রক্ষায় মনোযোগী হয়েছে। অর্থনীতিতে চীনের উপর নির্ভরতা কমানো এবং যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো এর অংশ। ওয়াশিংটনও ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছে। প্রযুক্তি রপ্তানিতে ছাড়, নীতিগত সহায়তা এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে ধৈর্যশীল অবস্থান নিয়েছে। তবে ট্রাম্পের অপ্রত্যাশিত অবস্থান, কাশ্মীর নিয়ে মন্তব্য বা পাকিস্তানকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত ভারতের পুরনো সন্দেহকে আবারও উস্কে দিয়েছে। দিল্লি বুঝতে পারছে যুক্তরাষ্ট্র এশিয়ায় দীর্ঘমেয়াদে কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তা অনিশ্চিত। তাই ভারত বিকল্প হিসেবেও চেষ্টা করছে
চীনের সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণ, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইউরোপের সঙ্গে আরও সহযোগিতা বাড়ানো। এক্ষেত্রে রাশিয়ার ক্রমবর্ধমান চীন ঘনিষ্ঠতা ভারতের বিকল্পগুলো সীমিত করছে। এই জটিল সমীকরণে ভারতের সামনে 5টি বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। ভারতকে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে দেখা হলেও চীনের সামরিক আধুনিকীকরণের তুলনায় তারা পিছিয়ে। যৌথ সামরিক অভিযানে অংশ নিতে ভারত অনিচ্ছুক এবং প্রতিরক্ষা খাতেও কার্যকর সংস্কারের প্রয়োজন। বাজেট বৃদ্ধি, শিল্প খাত আধুনিকায়ন এবং গবেষণা উন্নয়নে বিনিয়োগ জরুরি। দু 2023-24 অর্থ বছরে ভারতের আসিয়ান এর সঙ্গে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $121 বিলিয়ন। এর বিপরীতে একই সময়ে চীনের আসিয়ান বাণিজ্য ছিল প্রায় $1 ট্রিলিয়ন। অর্থনৈতিক আকারে এই বৈষম্য স্বাভাবিক হলেও ভারতের জন্য বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ দিল্লি এখন চীনের অর্থনৈতিক প্রভাব থেকে নিজেকে আলাদা করে তোলার কৌশল নিয়েছে। 2019 সালে ভারত আসিয়ান নেতৃত্বাধীন আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব RCEP থেকে বেরিয়ে আসে। প্রধান আশঙ্কা ছিল চুক্তিতে যোগ দিলে ভারতের বিপুল বাণিজ্য ঘাটতি আরও বাড়তে পারে। 2020 সালে লাদাখে সীমান্ত সংঘর্ষের পর থেকে চীনের উপর নির্ভরতা কমানোর এই ডি-রিস্কিং কৌশল আরও জোরালো হয়েছে, কিন্তু বাস্তবে তা এখনও সফল হয়নি। ভারতীয় উৎপাদন ও রপ্তানি বাড়াতে যেসব কাঁচামাল ও উপকরণ লাগে তার বড় অংশই আসে চীন থেকে। প্রযুক্তি খাতেও একই চিত্র। তবু ভারতের দিক নির্দেশনা স্পষ্ট: চীন প্রভাবিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত একীভূতকরণ থেকে দূরে সরে গিয়ে বিকল্প পথ খোঁজা। এরই ধারাবাহিকতায় ভারত পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আশায় থাকলেও ট্রাম্পের 2025 সালের আগস্টে ভারতের উপর 50% শুল্ক আরোপ সেই প্রক্রিয়াকে থামিয়ে দেয়। তবে ভারত ইতোমধ্যেই ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় অগ্রগতি এনেছে। ভারতের যুক্তি হলো, ভারত ও পশ্চিমের অর্থনীতি মূলত পরিপূরক, প্রতিযোগী নয়। প্রযুক্তি খাতেও ভারত পশ্চিমের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত পূর্ব এশিয়ার তুলনায়। যদিও এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য বাড়তেই থাকবে, তবে পশ্চিমমুখী এই ঝোঁক এবং চীন থেকে আলাদা হওয়ার প্রচেষ্টা ভারতের দীর্ঘমেয়াদী এশীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত একীভূতকরণ নিয়ে প্রশ্ন তুলছে। 1990-এর দশকে অর্থনীতি সংস্কারের সময় থেকে আসিয়ান কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতের সম্পৃক্ততা বাড়তে থাকে। লুক ইস্ট নীতির মাধ্যমে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারত। আজ ভারত আসিয়ান নেতৃত্বাধীন অনেক বড় প্রতিষ্ঠানের সদস্য, যেমন ইস্ট এশিয়া সামিট, আসিয়ান রিজিওনাল ফোরাম, আসিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং প্লাস। তবে ভারত এখনও এপেক এবং RCEP এর বাইরে। এখানে 3টি বড় সমস্যা স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, বিভিন্ন ফোরামের সদস্য হলেও ভারতকে এখনও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে দেখা হয় না। দ্বিতীয়ত, এসব প্রতিষ্ঠানে চীনের উপস্থিতি ও প্রভাব ভারতের তুলনায় অনেক বেশি। আঞ্চলিক অর্থনীতির নিরাপত্তা ও রাজনীতির কেন্দ্রে বেইজিং থাকায় আসিয়ানের কার্যকারিতা কমছে। উদাহরণস্বরূপ, মিয়ানমারের গৃহযুদ্ধের মতো বড় সংকটে আসিয়ান কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। তৃতীয়ত, ভারত এখন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডের অংশ এবং আকাশ এর বিরোধিতাও করে না। যদিও দিল্লি এখনও আসিয়ান কেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কাঠামোর মধ্যে ভারসাম্য রাখছে। তবে অতিরিক্ত মার্কিনপন্থী বলে দেখা গেলে আঞ্চলিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে। ভারতের সবচেয়ে বড় সমস্যা আসে তার নিকট প্রতিবেশী থেকে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। এর আগে বছরের শুরুতে পাকিস্তানের সঙ্গে নতুন করে সামরিক সংঘর্ষ ঘটেছে। প্রায় 8 দশক পরও ভারত পাকিস্তান বিভাজনের তিক্ততা রয়ে গেছে। দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের সঙ্গেও ভারতের সম্পর্ক বারবার উত্থান পতনের মধ্য দিয়ে যায়। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কার্যত অচলাবস্থায়, আর বাংলাদেশের সঙ্গে কখনো গভীর সহযোগিতা, কখনো তীব্র দ্বন্দ্ব দেখা দেয়। এই অস্থিতিশীলতার সুযোগ কাজে লাগাচ্ছে চীন। দিল্লির সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক খারাপ হলে বেইজিং সেখানে ঢুকে পড়ে এবং ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ করে। ভারত এই চক্র ভাঙার চেষ্টা করছে প্রতিবেশীর সঙ্গে সংঘাত কমানো এবং কোয়াড অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে। কিন্তু আঞ্চলিক সহযোগিতার প্রধান ফোরাম সার্ক কার্যত
অচল, কারণ ভারত পাকিস্তান দ্বন্দ্ব কোনো সমাধান পাচ্ছে না। বিকল্প হিসেবে বিমস্টেক সক্রিয় করার চেষ্টা হলেও তেমন অগ্রগতি হয়নি। মূল সমস্যা হলো দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক বিরোধ, রাজনৈতিক ঐক্যের অভাব এবং আঞ্চলিক সংহতির দুর্বলতা। এসবই ভারতের বৃহত্তর এশীয় ও ইন্দো প্যাসিফিক লক্ষ্যকে সীমিত করছে। ভারতের গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে পশ্চিমে আলোচনা থাকলেও বাস্তবে এর প্রভাব খুব সীমিত, কারণ বাণিজ্য, নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ পশ্চিমের কাছে গণতন্ত্র বা মানবাধিকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে আমেরিকা ফার্স্ট এর মতো আন্দোলন পশ্চিমা উদারনৈতিক আন্তর্জাতিকবাদকে চ্যালেঞ্জ করছে, যা ভারতের জন্য এক ধরনের কূটনৈতিক সুযোগও তৈরি করেছে। ভারতের ভেতরে বাড়তে থাকা অতিরাষ্ট্রবাদ এবং এর প্রভাব অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রবাসী ভারতীয় সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। বহু ধর্মীয়, বহু সাংস্কৃতিক এশিয়ায় এই প্রবণতা ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আঞ্চলিকভাবে গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে হলে দিল্লিকে অভ্যন্তরীণ জাতীয়তাবাদ এবং বিদেশ ভীতি নিয়ন্ত্রণে আনতে হবে। সব মিলিয়ে ভারতের অর্থনীতি, কূটনীতি ও নিরাপত্তা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে চীন, যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে প্রতিবেশী অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। তবু ভারতের জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা, সামরিক শক্তি এবং ভৌগোলিক অবস্থান তাকে এশিয়ার ভবিষ্যতে এক অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দিল্লিকে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর ভেতরে সক্রিয় হতে হবে, প্রতিবেশীদের সঙ্গে আস্থা তৈরি করতে হবে, পশ্চিমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার রাখতে হবে এবং একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে ভারতের ভাবমূর্তি ইতিবাচক থাকে। কেবল এই সমন্বিত কৌশলেই ভারত এশিয়ার শক্তির ভারসাম্যে স্থায়ী ও প্রভাবশালী ভূমিকা নিতে পারবে।